নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প গাই দে মৌপাসন্তের লেখা দ্য হ্যান্ড। বিচারক এম বারমুটিয়ারের চারপাশে সবাই ভিড় করে দাঁড়িয়েছিল। তিনি কিছুদিন আগে সেন্ট ক্লাউডে ঘটে যাওয়া রহস্যজনক হত্যাকাণ্ডটি নিয়ে তার মতামত জানাচ্ছিলেন। প্রায় 1 মাস ধরে এই ব্যাখ্যাতীত অপরাধ পুরো প্যারিসের আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কেউই এই হত্যাকাণ্ড রহস্যের মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না। মসিয়ে বারমুটেয়ার চিমনির দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। তিনি হত্যাকাণ্ডটির প্রমাণের উদ্ধৃতি দিয়ে এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করছিলেন এবং তার মতামত ব্যক্ত করছিলেন, কিন্তু কোনো রকম সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না। চারপাশের ভিড়টা ঘন হচ্ছিল, প্রত্যেকেই গোগ্রাসে গিলছে ওর কথাগুলো। কিছু মহিলা তার কাছাকাছি যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছিল এবং বিচারকের পরিষ্কার শেভ করা মুখের দিকে তাকিয়েছিলেন, যিনি গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন। তারা ভয় ও কৌতূহলে কাঁপছিল এবং ভয়ঙ্কর কিছু জানার অদম্য আকাঙ্ক্ষায় আলোড়িত হচ্ছিল, যা প্রতিটি নারীর আত্মাকে তাড়া করছিল। তাদের মধ্যে একজন, যে একটু অন্যদের চেয়ে বেশি ফ্যাকাশে হয়ে গেছিল, নীরবতা ভেঙে বলে উঠল, উহ, কি ভয়ানক! এ তো মশাই অলৌকিক ব্যাপার। আমরা কোনোদিনই এর আসল কারণটা বোধহয় জানতে পারবো না। বিচারক তার দিকে ফিরে বললেন, হ্যাঁ ম্যাডাম, হয়তো সত্যি এর আসল কারণটা জানা যাবে না, কিন্তু আপনার ব্যবহার করা অলৌকিক শব্দটা সম্পর্কে আমার আপত্তি আছে। আসলে খুব সাবধানে আর কৌশলে করা একটা অপরাধের মুখোমুখি হয়েছি আমরা। এটা এমনই রহস্যে ঢাকা যে তদন্ত করেও এই হত্যাকাণ্ডের অপরাধী আর অপরাধের কৌশলটা আমরা বার করতে পারছি না। এছাড়াও আমার জীবনেও আমি আরো একবার এরকম একটা অস্বাভাবিক হত্যাকাণ্ড হতে দেখেছিলাম। সেবারেও কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি। মামলাটা এতই বিভ্রান্তিকর ছিল যে সেটি বন্ধ করে দিতে হয়েছিল। ওহ মসে, এই ঘটনাটা আমাদের শোনান প্লিজ। সমস্বরে চিৎকার করে উঠলেন সমবেত মহিলারা। হ্যাঁ হ্যাঁ, শোনান শোনান, প্লিজ শোনান। একজন বিচারকের যেমন গম্ভীরভাবে হাসা উচিত, সেইভাবেই হেসে বারমুটিয়ার বলতে শুরু করলেন, তবে প্রথমেই বলে রাখি, এক মুহূর্তের জন্য ভাববেন না যেন যে আমি যে ঘটনাটা বলবো সেটা কোনো অতি মানবীয় অ্যাডভেঞ্চার। আমি বিশ্বাস করি সব কাজেরই একটা স্বাভাবিক কারণ থাকে, তাই ভৌতিক শব্দটা ব্যবহারে আমার ঘোর আপত্তি। বরং তার জায়গায় বলা যায় ব্যাপারটা ব্যাখ্যাতীত। আমি এখন যে কাহিনী শোনাচ্ছি তার পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা কোনো কারণ খুঁজে বার করতে পারিনি, এই যা। তবে এবার শুনুন ঘটনাটা। আমি তখন কোর্সিকার অ্যাজাসীয় শহরে বিশেষ বিচারক হিসাবে সবেমাত্র নিযুক্ত হয়েছি। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং উপসাগরের তীরবর্তী সাদা পাথরের একটি ছোট্ট শহর অ্যাজাসীয়। আমার উপর বিশেষ দায়িত্ব পড়তেছিল ভেন্ডেটা বা প্রতিশোধক বিষয়ে অপরাধগুলির বিচার করা। ওই ভেন্ডেটার কোনো কোনো কেস ছিল অসাধারণ এবং অতি নাটকীয়, কোনো কোনোটা আবার যেমন ভয়ঙ্কর তেমনি বীরত্বব্যঞ্জক। প্রতিশোধের ব্যাপারটাকে কত নিখুঁত, কত মারাত্মক করে তোলা যায় তার চমৎকার সব দৃষ্টান্ত আমি এখানে দেখতে পাচ্ছিলাম। 1 শতাব্দী ধরে পুষে রাখা ঘৃণা এক মুহূর্তের জন্য নির্বাপিত হয় না। তার থেকে জন্ম নেয় মারাত্মক চক্রান্ত, নরহত্যা, কখনো বা গণহত্যা, কিংবা ছোটখাটো গোষ্ঠীযুদ্ধ। চাকরি করতে আসার পর থেকে 2 বছর ধরে শুধু শুনেছি
রক্তের ঋণ রক্তে শোধ করতে হবে। কোর্সিকানরা অপমান বা লাঞ্ছনার স্মৃতি ভোলে না। বংশ পরম্পরায় তারা বদলার কথা চিন্তা করে চলে। যে অপরাধ করেছে তাকে না পেলে তার বংশধর বা জ্ঞাতিকে ধরে তার প্রতিশোধ নেওয়া। এর পরিণামে গলা কাটা যায় হতভাগ্য কোনো বৃদ্ধের বা শিশু। এমন নানা ঘটনা শুনতে শুনতে আমার মাথা গুলিয়ে উঠেছিল। এই সময় একদিন শুনলাম উপসাগরের শেষ প্রান্তে শহরের এক ধারে 1 বছর ধরে একটা ছোট্ট ভিলা ভাড়া নিয়ে একজন ইংরেজ ভদ্রলোক একা একা বাস করছে। মারলাহ বন্দর থেকে তিনি একটি গৃহভৃত্যকে সঙ্গে করে এনেছিলেন। সেই ছিল তার একমাত্র সঙ্গী। একা একা বাস করা ওই মানুষটি শহরের সকলের মুখরোচক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ভদ্রলোক একা একা শিকার করেন, মাছ ধরেন, কারো সঙ্গে কথা বলেন না, শহরে কখনো আসেন না, আর প্রতিদিন সকালে 1.5-2 ঘন্টা ধরে পিস্তল বা রাইফেল নিয়ে হাতের টিপ প্র্যাকটিস করেন। এমনই তার দৈনন্দিন জীবন। কেউ কেউ বলে উনি একজন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক কারণে নিজের দেশ ছেড়ে পালিয়ে এসে এই অখ্যাত শহরে আশ্রয় নিয়েছেন। কারো অভিমত ভয়ঙ্কর কোনো অপরাধ করে শাস্তি এড়াতে তিনি এখানে লুকিয়ে আছেন। বানিয়ে বানিয়ে লোকে আরো কত সাংঘাতিক কথাই না তার সম্পর্কে বলতো। তদন্তের কাজে সাহায্যকারী একজন বিচারক হিসাবে আমি ভদ্রলোক সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করলাম। ওর ভিলার চারপাশে ঘোরাঘুরি করে এমন কিছু দেখতে বা শুনতে পেলাম না যেটা সন্দেহজনক। তবু ওর সম্পর্কে গুজব দিন দিন এতই বাড়ছিল যে আমি ঠিক করলাম যেমন করেই হোক ওর সঙ্গে আলাপ জমাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। ওর বাড়ির চারপাশে শুরু করলাম শিকার। এভাবে শিকার করতে করতে কিছুদিন বাদে মৌকাটা এলো। একদিন ভদ্রলোক যে প্যাটিস পাখিটার দিকে বন্দুক তাক করতে যাচ্ছেন, আমি সেটাকে মেরে বসলাম। ওর নাকের ডগাতে ঘটে গেল ঘটনাটা। আমি সঙ্গে সঙ্গে কপট বিনয়ে ছুটে গেলাম স্যার বোয়ালের দিকে। ওর হাতে মৃত পাখিটা তুলে দিয়ে তখনই মার্জনা চাইলাম। আমায় মার্জনা করবেন, আমি ভুলবশত হয়তো আপনার তাক করা পাখিটা মেরে বসেছি। এই নিন আপনার শিকার। লোকটি বেশ লম্বা, মাথার চুল ও দাড়ি তামাটে রঙের। দেখে মনে হলো অতিকায় অথচ শান্তশিষ্ট একটি হারকিউলিস। লোকটির মধ্যে ব্রিটিশ সুলভ একটুও অহংকার বিন্দু মাত্র দেখা গেল না, বরং ইংরেজরা যেমন ভাবে ফরাসি বলে সেই ভঙ্গিতে তিনি আমাকে ধন্যবাদ জানালেন। না না, ঠিক আছে, অনেক ধন্যবাদ। নমস্কার, আমি জন পোয়েল। আর আপনি? নমস্কার, আমি বেরমুটিয়ার, এখানকার বিচারক। তারপর 1 মাসের মধ্যে 2 বার ওর সঙ্গে দেখা হয়ে গেল। অবশেষে একদিন বিকেলবেলা যখন ওর গেটের সামনে দিয়ে যাচ্ছি, তখন দেখলাম বাগানে একটি চেয়ার পেতে বসে উনি পাইপ খাচ্ছেন। আমি ওকে নমস্কার জানাতে উনি আমাকে 1 পাত্র বিয়ার খেয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। হ্যালো জন, নমস্কার। আরে হ্যালো মসিয়ে, কোথায় চললে? এসো এসো, এক পাত্র বিয়ার খেয়ে যাও। আমিও না করলাম না। বলছো? আচ্ছা, চলো 1 পাত্র খাওয়াই যাক তবে। ওর আচার ব্যবহারে ফুটে উঠল একজন জাত ইংরেজের সৌজন্যবোধ। উনি ফ্রান্স, বিশেষত কোর্সিকার খুব প্রশংসা করতে লাগলেন। বললেন, বুঝলে মসিয়ে, আমি এই ফ্রান্স দেশটার আর এই সুন্দর উপকূলবর্তী কোর্সিকার প্রেমে পড়ে গেছি। এর আগে আমি এত সুন্দর জায়গা কখনো দেখিনি। আমি তখন নানা কথার ফাঁকে ওর বিগত জীবন সম্পর্কে জানতে চাইলাম। তা জন, তুমি আগে কি করতে? তোমার সম্বন্ধে একটু কিছু বলো না।
উনি বিন্দুমাত্র বিরক্ত না হয়ে বললেন, আমি জীবনে অনেক ঘুরেছি, বেরিয়ে এসেছি আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকাতেও। হ্যাঁ, আমার জীবনে অনেক অ্যাডভেঞ্চার আছে। এরপর আমি শিকারের প্রসঙ্গে গেলাম। তা এর আগে পাখি ছাড়া তুমি আর কখনো শিকার টিকার করেছো নাকি? হ্যাঁ, বাঘ, জলহস্তী, বুনো হাতি, এমনকি গরিলা পর্যন্ত শিকার করেছি। বিস্ময় হতবাক হয়ে আমি বলে ফেললাম, এমন সমস্ত ভয়ঙ্কর প্রাণীকে তুমি শিকার করেছো? আরে না না, সবচেয়ে জঘন্য জীব হচ্ছে মানুষ। এরপর নিজের রসিকতায় নিজেই হো হো করে হেসে উঠলেন জন। তারপর বললেন, বুঝলেন মশাই, আমি মানুষও শিকার করেছি। আমার হতভম্ব দশা ওর চোখ এড়িয়ে গেল। এরপর অস্ত্রশস্ত্রের প্রসঙ্গ উঠল। চলো বাড়ির ভেতরে এসো, আমি তোমাকে আমার কালেকশনে রাখা বন্দুক আর পিস্তলগুলো দেখাই। ওর বসার ঘরের দেওয়ালে কালো সিল্কের বিরাট একটা পর্দা ঝুলছিল। তার উপর শোভা পাচ্ছিল আগুনের মতো গনগনে রঙের ফুলকারি কাজ। উনি বলেছিলেন, এটা জাপান থেকে আনা। ওই বিরাট পর্দাটার মাঝামাঝি জায়গায় গিয়ে আমার চোখটা হঠাৎ আটকে গেল। লাল ভেলভেটে মোড়া একটা চৌকো কাঠের বাস্কের ওপরে কালো রঙের রহস্যময় কি যেন একটা রাখা রয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম সেটা একটা হাত, মানুষের হাত না, কঙ্কালের হাত নয়, কালো রোদে শুকিয়ে নেওয়া একটা হাত, যার চামড়া পচে গিয়েছে জায়গায় জায়গায়। হলুদ হাড় আর কালচে রঙের পেশিগুলো বেরিয়ে এসেছে। হাতের উপর ছালের মতো পুরনো রক্তের দাগ তখনও লেগে আছে। বাহুর মাঝামাঝি স্থানে ধারালো একটা কুড়ুল দিয়ে যেন হাতটা কেটে নেওয়া হয়েছে। হাড়গুলো চূর্ণ হয়ে গেছে। ওই শুকনো কালো হাতটার কবজিতে পেরেক ঠুকে আটকানো ছিল ভারী একটা লোহার চেনের সাথে। চেনের অপর প্রান্তটা দেওয়ালের গায়ে লাগানো একটা কড়ার সঙ্গে শক্ত করে বাঁধা। একটা হাতি টান দিলেও সেটা ছিঁড়বে না। আমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, এটা আবার কি? শান্তভাবে ইংরেজ ভদ্রলোক জবাব দিলেন, এই হাতটা আমার জঘন্যতম শত্রু। ওটা এসেছে আমেরিকা থেকে। একটা শ্যাবার তরোয়াল দিয়ে এটা কাটা হয়েছিল। তারপর 8 দিন ধরে রোদে ফেলে শুকানো হয়েছে। আমার পক্ষে এটা রাখা তৃপ্তিকর একটা ব্যাপার। ওই সংরক্ষিত দেহাবশেষটা আমি ভয় ভয় ছুঁয়ে দেখলাম। যার দেহে একদা ওটি ছিল, নির্ঘাত তার আকার ছিল দানবের মতো। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, পেশিগুলো শুকিয়ে গেলেও এখনো মজবুত। ওটা দেখা মাত্র যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। মনে পড়বে আদিম একটি মানুষের ভয়ঙ্কর প্রতিহিংসার কথা। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, লোকটি বোধহয় খুবই শক্তিশালী ছিল? তা তো বটেই, তবে আমার শক্তি ছিল আরো বেশি। তাছাড়া এই চেনটা দিয়ে ওকে আমি এখনো বেঁধে রেখেছি। এটা বারবার পালাতে চায়, তাই শেকলটা খুবই কাজের। সেই মুহূর্তে ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো, লোকটা কি পাগল, না আমার সঙ্গে বেয়ারা রসিকতা করছে? কিন্তু ওর মুখে তখনও গভীর প্রশান্তি, পাগলামের কোনো ছাপ নেই। উনি তখন আমাকে ওর বন্দুকগুলো নিষ্ঠার সঙ্গে দেখিয়ে চলেছেন। আর চোখে চেয়ে দেখলাম বসার টেবিলের ওপর শেলফের ওপর গুলি ভরা তিনটে পিস্তল রাখা রয়েছে। ভদ্রলোক যে প্রতি মুহূর্তে আক্রমণের আশঙ্কা করেন, হয়তো এটাই তার প্রমাণ। এই ঘটনার পর
অনেকবার ওই ভদ্রলোকের বাড়ি গেছি। তারপর ওর সম্পর্কে কৌতূহল কমে যাওয়ায় একসময় যাওয়া ছেড়ে দিলাম। 1 বছর এইভাবে কেটে গেল। নভেম্বর মাসের শেষ দিকের এক ভোরে আমার গৃহভৃত্য ছুটতে ছুটতে ঘরে ঢুকে ঘোষণা করলো, স্যার, রোহেল সাহেব গতকাল রাতে খুন হয়েছেন। হ্যাঁ, সে কি? আধ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কর্তা ও পুলিশ বিভাগের অফিসারের সঙ্গে আমি পৌঁছে গেলাম ওর বাড়িতে। দরজার সামনে বসে চাকরটি ভেউ ভেউ করে কাঁদছিল। গোয়ালের বৈঠকখানায় ঢুকে দেখা গেল ঘরের মাঝখানে তার মৃতদেহটি পড়ে আছে। ধস্তাধস্তিতে ওয়েস্ট কোটটি ছিঁড়ে গেছে, কুঁচকে গেছে ভিতরে জামা। নিচু হয়ে মৃত মানুষটিকে যখন ভালো করে পরীক্ষা করছি, তখন দেখলাম গলা টিপে ওকে হত্যা করা হয়েছে। ফুলে ওঠা কালো মুখে ফুটে উঠেছে মারাত্মক ভয় ও আতঙ্কের ছাপ। দাঁতের ফাঁকে কি যেন একটা আটকে রয়েছে, আর গলায় পরপর 5টা গভীর ক্ষতচিহ্ন। দেখে মনে হচ্ছে কেউ ঢুকিয়ে দিয়েছে ধারালো লোহার শিক। এই সময় এসে হাজির হলেন একজন ডাক্তার। মৃতের গলা পরীক্ষা করে তিনি অবাক চোখে তাকালেন। বললেন, দেখে তো মনে হচ্ছে একটি কঙ্কাল গলা টিপে মেরেছে একে। সঙ্গে সঙ্গে একটা শীতল শিহরণ বয়ে গেল যেন আমার শিরদাঁড়ার ভেতর দিয়ে। আমি সঙ্গে সঙ্গে কালো পর্দার সামনে রাখা লাল বাস্কটার দিকে তাকালাম, কিন্তু ও কি? ওটা নেই। হাতটা অদৃশ্য হয়েছে, শুধু শেকলটা ঝুলছে দেওয়াল থেকে। ওটা ছেঁড়া। আমি তখন নত হয়ে সাবধানে মৃতের দাঁতের পাটি ফাঁক করলাম। সযত্নে কালো বস্তুটি বার করে আলোতে মেলে ধরতে দেখা গেল ওটা শুকনো হাতের একটা আঙুলের কর। মরার আগে স্যার রোয়েল মরণ কামড়ে ওটা কেটে নিয়েছেন। গোয়েন্দারা এরপর অনেকের সাক্ষ্য গ্রহণ করল, কিন্তু খুনের কারণ জানা গেল না। তেমনি পাওয়া গেল না খুনের হদিশ। কোনো দরজা বা জানলা ভাঙা হয়নি। বাড়ির বাইরে ছেড়ে রাখা ডাল কুত্তা দুটো রাতে একবারও চেঁচামেচি করেনি। বদ্ধ ঘরের মধ্যে কোনো গোলমালও শোনা যায়, অথচ মানুষটি এভাবে খুন হয়েছে। চাকরটিকে নানাভাবে জেরা করার ফলে জানা গেল কয়েকটি তথ্য। প্রথমটায় খুনের জন্য ওকে সন্দেহ হলেও পরে তদন্ত করে দেখা গেল বেচারা নির্দোষ। চাকরটি জেরায় বলেছিল, আগে মাসখানেক ধরে প্রভু খুব টেনশনে কাটাচ্ছিলেন। মাঝে মাঝে বিদেশ থেকে চিঠি আসলেই উনি রেগে উঠতেন, চিঠিগুলো পুনিয়েও ফেলতেন। কখনো একটা চাবুক নিয়ে এই শুকনো কালো হাতটাকে বেধড়ক পেটাতেন। তবে ওই হাতটা যে কোথায় গেল সেটা আর খুঁজে পাচ্ছি না। খুনের দিন প্রভু খুব গভীর রাতে ঘুমোতে যান। ওর সঙ্গে ছিল গুলি ভরা পিস্তল, আর উনি খুব আপন মনে কথা বলছিলেন। কিন্তু সেই রাতে ভয়ঙ্কর কোনো মারামারির শব্দ তো শুনতে পাইনি। পরদিন সকালে জানলা খুলেই তার মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলাম। তবে কোনো সন্দেহভাজন ব্যক্তিকেও তো দেখতে পাইনি সেদিন। সে কোনো ব্যক্তিকেও সন্দেহভাজন রূপে চিহ্নিত করতে পারেনি। আমরাও গোটা দ্বীপে অনুসন্ধান চালিয়ে তেমন কাউকে খুঁজে পাইনি। ওই ঘটনার পর 3 মাস কেটে গেছে। এক রাতে আমি দেখলাম একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। একটা বিরাট কালো শুকনো হাত ভয়ানক বিছে বা মাকড়সার মতো আমার ঘরের পর্দা আর দেওয়াল বেয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে। স্বপ্নটা দেখতে দেখতে 3বার ঘুম ভেঙে গেল, আর ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্বপ্নের মতো আবার ফিরে এলো সেই হাতটা।
পরদিন কবরখানা দারোয়ান ডেকে নিয়ে গেল আমাকে। সে দেখালো কে যেন স্যার রুয়ালের কবরটা লন্ডভন্ড করেছে। তার কফিনের ডালাটা খোলা, মৃতদেহের ডান হাতের আঙুলের একটা কর কি যেন কেটে নিয়ে গেছে। ভদ্রমহিলাগণ, এই হচ্ছে আমার কাহিনী। এর বেশি আমি আর কিচ্ছু জানি না। মহিলারা সমস্বরে বলে উঠলেন, কিন্তু এটা তো গল্পের শেষ নয়। লোকটা কিভাবে মরলো, কে তাকে মারলো, কিছুই তো জানা যাচ্ছে না। আসল কথা হলো হাতের যে প্রকৃত মালিক সে হয়তো জিনিসটা ফেরত নিতে এসেছিল, তবে কিভাবে নিয়েছিল সেটা আমরা বের করতে পারিনি। এই যা। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, কারণ এই রকম গল্প নিয়ে আমি হাজির থাকছি প্রতি শনিবার ঠিক দুপুর 1টায়। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।